আই লাভ ইউ সাদিয়া। ওই তোর লজ্জা করে না আমাকে আই লাভ ইউ বলতে? আবার আমার নাম ধরে বলছিস? কেন, ছোট হলে কি প্রেম করা যায় না? যায়, কিন্তু আমি তোকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। তোর মাথায় সমস্যা আছে, তুই ডাক্তারের কাছে যা। আমার মাথা ঠিকই আছে, দেখি তুমি আমাকে ভালো না বেশি কই যাও। তুই থাক, আমি গেলাম। তোর সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। আমি আর দাঁড়িয়ে না থেকে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি বিন্দাস। তোকে আজকে খুব খুশি লাগছে, কারণটা কি? আজকেও সাদিয়া আপুকে আই লাভ ইউ বলছি। আসলে বন্ধুরা সব জানে আমি যে সাদিয়া আপুকে ভালোবাসি। তো কি বললো? কি আর বলবে, কিছু কথা শুনিয়ে দিল। আমার মনে হয় কি সাদিয়া আপু আমাকে ভালোবাসে, কিন্তু কিছু একটা কারণে রাজি হচ্ছে না। তুই কি করে বুঝলি? কারণ আমি তাকে যতবার আই লাভ ইউ বলি ততবার সে কেমন যেন হয়ে যায়। এটার কারণটা কি আমার জানতে হবে। ঠিক আছে, পরে দেখা যাবে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। চলো। বন্ধুরা সবাই ক্লাসে যেতে লাগলাম। পরিচয় কি দিব? সবাই আমার পরিচয় জানেন, আমি রাসেল। এবার ইন্টার প্রথম বর্ষে পড়ছি। আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে। আমার একটা বোন আছে, এবার নিউ 10-এ পড়ে। মা ঘরের কাজে ব্যস্ত থাকে। আর যে সাদিয়া, ও হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। কিন্তু তার ভিতরে কোনো অহংকার নেই, আমার সাথে সবসময় ফ্রি। তাকে আমি অনেকবার আই লাভ ইউ বলছি, কিন্তু রাজি হচ্ছে না। কিন্তু কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দিবে না। তো যাই হোক, কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। সবাই স্যারকে সালাম দিলাম। তারপর সব ক্লাস শেষ করে বাহিরে আসলাম। বন্ধুদের বিদায় দিয়ে সাদিয়া আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু বান্ধবীদের সাথে বেরিয়ে আসতে। জানু চলো, দুজনে একসাথে যাই। ওই, তোর লজ্জা করে না সাদিয়াকে জানো বলতে? তোমাকে তো বলছি না, তুমি কথা বলো কেন? আমি তো আমার ভালোবাসার মানুষকে বলছি। কিন্তু সাদিয়া তো তোকে ভালোবাসে না। এখন ভাবে না, পরে এক সময় আসবে। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, তুই শুধু স্বপ্ন দেখে যাবি। ঠিক আছে, আমি তোমাকে বলে গেলাম, আগামী 1 মাসের ভিতরে তোমার মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের করব। যদি না পারিস তাহলে কি করবি? তাহলে আমি কথা দিলাম, আমি আর কোনো দিনও তোমাকে ভালোবাসার কথা বলবো না। ওকে ঠিক আছে, আমি তোর কথায় রাজি। ওকে ঠিক আছে, আজকে থেকে দিন গুনতে থাকো। বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু দরজা খুলে দিল। কিরে, আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? আম্মু, তোমার ছেলের বউয়ের সাথে কথা বলে আসতে দেরি হয়ে গেছে। তা আমার ছেলের বউ কি বললো? তোমার বৌমা আমাকে ভালোবাসে না, খালি বলে আমি নাকি তার থেকে ছোট। লেগে থাক, দেখবি একদিন না একদিন বৌমা তোর জালে ধরা দিবে। তাই জানো আম্মু? এখন তোর রুমে যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। ওকে আম্মু। আর তিথি স্কুল থেকে আসে নাই? এসেছে, ওর রুমে আছে, আসার টাইমে নিয়ে আসিস সাথে করে। ঠিক আছে আম্মু। বলে নিজের রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমার আম্মু জানে কিভাবে। আসলে আমি আম্মুর সাথে আমি একদম ফ্রি। আমি সবকিছু আম্মুর সাথে শেয়ার করি। আমি আমাকে অনেক ভালোবাসে। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তিথি রুমে চলে গেলাম। ওই পেতনি, কি করিস? ভাইয়া, ভালো হবে না বলে দিলাম। কি করবি তুই জলহস্তি? আজকে আমি তোর মাথা ফাটাবো। তিথি প্লিজ, লাগছে, ছাড়। ছাড়বো না, আগে বল আমাকে আর কখনো পেতনি বলে ডাকবি? আম্মু, তুমি কিছু বলছো না কেন? তোরা তো বাসায় যতক্ষণ থাকিস পুরো বাড়ি মাতিয়ে রাখিস, আমি তোদের ভাই বোনের মধ্যে নেই। বলে আম্মু চলে গেল। ঠিক আছে বোন, আর কোনোদিনও তোকে পেতনি বলবো না, এবার ছাড়। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। বলে চুল ছেড়ে দিল। তারপর 2 ভাই বোন খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলতে চলে গেলাম। খেলার মাঠটা হলো সাদিয়া আপুর বাসার সাথে। তুই কখন আসলি? মাত্র আসলাম। খেলবি না? খেলবো, তার আগে স্বাধীন আসুক। কিছুক্ষণ পর স্বাধীন চলে আসলো। আমরা টসে জিতেছি। প্রথমে আমি আর স্বাধীন ব্যাট করতে নামলাম। তারপর বোলার বল করলো। প্রথম বল মিস, দ্বিতীয় বল অনেক জোরে ব্যাট চালিয়ে মারলাম। বল ব্যাটে লেগে সাদিয়া আপুদের বাড়ির ছাদে পড়ছে। কেউ বল আনতে যায় না, কারণ আপু অনেক রাগী। কিন্তু সবার সাথে রাগ দেখায়, আমার সাথে দেখায় না। সবাই আমাকে পাঠালো বল আনতে। আমি তো এটাই চাইছি, সাদিয়া আপুকে দেখার জন্য এত জোরে বল মারছি। আমি সাদিয়া আপুদের বাড়ির ভিতরে ঢুকে গেলাম। দারোয়ান কিছু বলল না, কারণ দারোয়ান চাচা আমাকে চিনে, আর সাদিয়া আপুর আব্বু আম্মু আমাকে অনেক ভালো জানে। ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? তোমাকে তো এখন আর দেখি না বাসায় আসতে। আসলে আন্টি বাসা থেকে এখন বেশি বাহির হই, তাই আসা হয় না। তা কি মনে করে আসলে? আসলে আন্টি আপনাদের ছাদে আমাদের বলটা এসে পড়েছে, তাই ওটা নিতে আসলাম। ঠিক আছে, যাও। আন্টি আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল ব্যবসার কাজের জন্য বাইরে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেলাম। অনেক খোঁজার পর বলটা পেলাম। বল নিয়ে নিচে নেমে আসতেই হঠাৎ সাদিয়া আপুর রুমের দিকে চোখ গেল, যা একটু শয়তানি করে আসি। যেই ভাবে সেই কাজ বলে সাদিয়া আপুর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। হঠাৎ দেখি সাদিয়া আপু ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে, তার শরীরে একটা তোয়ালে পেঁচানো। সাদিয়া আপু আমাকে দেখে যেই না চিৎকার দিবে আমি দৌড়ে গিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। সাদিয়া আপু অনেক ছোটাছুটি করছে কিন্তু ছুটতে পারছে না, তাই আমি নিজে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালাম। সাদিয়া আপু আমাকে ধরতে আসবে, হঠাৎ তার তোয়ালেটা পড়ে গেল। আমি মাথা নিচু করে ফেললাম। সাদিয়া আপু বিছানা থেকে চাদর টান দিয়ে শরীরে পেঁচিয়ে নিল। তুই আমার রুমে কি করিস? আর কখন আসলি আমার রুমে? আরে আস্তে, এত কথা একসাথে বললে কোনটার উত্তর দিব? আমরা খেলতেছিলাম, হঠাৎ বলটা তোমাদের বাড়ির ছাদে এসে পড়লো, তাই বলটা নিতে আসলাম। বল নিয়ে যাওয়ার টাইমে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, কিন্তু কে ভাবলো দেখা করতে এসে এত বড় সম্পদ দেখে ফেলবো। তা হারামি, তুই আমাকে কিস করছিস কেন? আমি তোমাকে ভালোবাসি তাই কিস করছি। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না। তাহলে আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দাও না কেন? মেয়েদের সাথে মিশলে তুই খারাপ হয়ে যাবি, তোর পড়াশোনা নষ্ট হয়ে যাবে, তাই মেয়েদের সাথে মিশতে দিই না। তাহলে তুমি আমার সাথে কথা বলো কেন? তুমি তো একটা মেয়ে। আমি 100 বার কথা বলবো, তুই আমার সাথে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে আর কথা বলতে পারবি না। ঠিক আছে বলবো না, এখন আরেকবার কিস দাও না, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তোকে কোন অধিকারে কিস দিব? ভালোবাসার অধিকারে। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, তাহলে কেন দিব? আমি শুধু আমার বরকে দিব। ঠিক আছে, এখন যদি আমাকে কিস না করো তাহলে আমি চিৎকার দিব, আর আন্টি এসে তোমার মাথা ফাটিয়ে দিবে। তুমি তো জানো তোমার আম্মু আমাকে কত ভালো জানে। বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও। আমি দিব না। ঠিক আছে, আমিও আন্টিকে ডাক দিতে আসি। যেই না আমি আন্টিকে ডাক দিব, সাদিয়া দৌড়ে এসে আমার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। 1 মিনিট পর ছেড়ে দিল। এবার আমার রুম থেকে যা। ঠিক আছে যাচ্ছি, আবার কিন্তু পরে করতে হবে। সেটা পরে দেখা যাবে, তুই এখন আমার রুম থেকে বেরিয়ে যা। আমি আর কোনো কথা না বলে সাদিয়া আপুদের বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। তিথি এসে দরজা খুলে দিল। কিরে ভাইয়া, এতক্ষণ কোথায় ছিলি? আব্বু বাসায় চলে এসেছে। তোর ভাবির সাথে একটু দুষ্টুমি করে আসতেই লেট হয়ে গেছে। এখন কোথায় আব্বু? তোর কথা জিজ্ঞেস করছে। আমি বলেছি আমার জন্য আইসক্রিম আনতে বাইরে গিয়েছিস, এখন তাতে রুমে। তুই আমার লক্ষ্মী বোন। পাম দিয়ে লাভ নেই, আমাকে 100 টাকা দেয়। দিমু না, কি করবি? তাহলে আব্বুকে বলে দেবো তুই মেয়ে নিয়ে ঘুরতে গিয়েছিলি। আমি তো কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যাইনি। সেটা তো তুই আর আমিই জানি, কিন্তু আব্বু তো আর জানে না। তুই ভালো করে জানিস তোর থেকে আব্বু আমাকে বেশি ভালোবাসে। বেশি কথা না বলে এখন টাকা বের কর। এই নে বোন, দেখবি তোর পেটে অসুখ হবে। তোর কপালে বিয়ে নাই, তুই আমার 100 টাকা নিয়ে গেলি। বেশি কথা বললে আব্বুকে ডাক দেবো। যা রুমে যা। যাচ্ছি বলে রুমে চলে আসলাম। এসে কিছুক্ষণ পড়াশোনা করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি সাদিয়া আপু বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। হাই জানু, কেমন আছো? ওর আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। ঠিকই বলছো, আমার লজ্জা নেই, লজ্জা মেয়েদের বেশি থাকে। তুই এখানে কেন এসেছিস? বারে, আমার জানু এখানে, আমি কি না এসে থাকতে পারি? তুই যদি আর একবার ভালোবাসার কথা বলিস তোকে আমি মেরে ফেলবো। ওমা তাই? কিন্তু আমি তো তোমাকে না নিয়ে ওপারে যাব না। তুই আসলে একটা পাগল। তোমার জন্য পাগল। একবার বলো না ভালোবাসি। তোর মাথায় সমস্যা আছে, তুই ডাক্তারের কাছে যা। আমার এই সমস্যা একমাত্র তুমিই সমাধান করতে পারবে, ডাক্তারে কিছুই করতে পারবে না। এই তোরা চল, ওর সাথে কথা বললে আমার মাথা খারাপ হয়ে যাবে। বলে তার বান্ধবীদের নিয়ে ক্লাসে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে বন্ধুদের কাছে চলে গেলাম। ওই তো প্রেমিক পুরুষ আসছে। আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি। তোকে নিয়ে কথা বলবো আর মানুষ পেলাম না। তোর জন্য দুঃখ হচ্ছে, তোকে সাদিয়া আপু পাত্তা দিচ্ছে না, তারপরও তুই ওনার পিছনে পড়ে আছিস। আমি জানি সাদিয়া আপু আমাকে ভালোবাসে, তা না হলে এতবার বিরক্ত করি? আমাকে কখনো কিছু বলে নাই। এভাবে অন্য মেয়েকে ডিস্টার্ব করলে এতক্ষণ কয়টা গালে কিস পড়তো, আল্লাহ ছাড়া কেউ জানতো না।
তুই ঠিকই বলছিস। কিন্তু সমস্যা আল্লাহ জানে। অনেকক্ষণ হলো চোখ বন্ধ করে আছি, কিন্তু এখনো আমার গালে কিছু লাগেনি। দেখার জন্য আস্তে আস্তে চোখগুলো খুললাম। তাকিয়ে দেখি গুন্ডি মেয়েগুলো হাসছে। তাদের হাসি দেখে আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। ওরা সবাই হেসেই যাচ্ছে আমার দুরবস্থা দেখে। এই, তোদের আমি হাসতে বলেছি? চুপ কর সবাই। নতুন নতুন এসেছিস তাই তোকে আজ মাফ করে দিলাম। ধন্যবাদ আপু। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোকে আমি যা বলবো তাই করতে হবে। জি আপু, করব। জীবন বাঁচানো ফরজ, তাই বললাম। ওই, আমি তোর কোন জন্মের আপু লাগি রে? কখন থেকে শুধু আপু আপু করছিস? সরি আপু, মানে সরি। আজ থেকে আমার নাম ধরে ডাকবি। আমি তো আপনার নাম জানি না। কি, তুই আমার নাম জানোস না? তার আগে আমার উপরে এসে পড়েছিস? বললাম তো আমি জেনে বুঝে পড়িনি। গতকালকের জন্য আবারও সরি বলছি। বুঝলাম। আমার নাম আসমা, সাদিয়া উম্মে আসমা। তোর নাম বলতে হবে না, আমি জানি। জি, আর আপনার নামটাও অনেক সুন্দর। ওই পাম মারছিস? না না, সত্যি বলছি। তবে নামটা একটু পুরনো মনে হলো। এটা আমার দাদির নাম ছিল, তাই বাবা ভালোবেসে আমাকে এই নামটা দিচ্ছে। ও, শোন, এখন সোজা ক্লাসে যাবি আর ডানে বামে তাকাবি না। জি। গুড, এখন যা। ওদের কাছ থেকে চলে আসলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমাকে এবারের মতো বাঁচিয়ে দেওয়ার জন্য। আমি আর ওদের ধারে কাছেও যাব না। কি গুন্ডি মেয়ে ভাবা যায়। তবে যাই বলেন, দেখতে কিন্তু পুরো দুধে আলতা সুন্দরী। তার সৌন্দর্যের সাথে নামটা মিল আছে আসমা, কিন্তু চলাফেরার সাথে কিছুই মিল নেই। কথাগুলো ভাবতে ভাবতে ক্লাসে চলে আসলাম। এসে দেখি নাইমও এসে পড়েছে। আমি গিয়ে নাইমের পাশে বসলাম। বন্ধু, তুই তো দেখি বেঁচে গেলি। বন্ধু, আল্লাহর রহমতে এবারের মতো বেঁচে গেলাম। তবে আসমা কিন্তু কাউকে ছাড়ে না। ভার্সিটিতে যদি কোনো ছেলে মেয়েদের ডিস্টার্ব করে তাহলে আসমা তাদের উত্তম মাধ্যম দেয়। আর তুই কিনা ওই আসমার উপরে গিয়ে পড়লি। তাই নাকি? যাই হোক, এই মেয়ের ধারে কাছে আর যাব না। তাই ভালো, কারণ আসমার বাবা হলো এই শহরের সবচেয়ে পাওয়ারফুল লোক। বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ওনার কথায় উঠে বসে। আর আসমা হলো তার একমাত্র মেয়ে, তাই আসমার এই ভার্সিটিতে এত পাওয়ার। বুঝলাম। তবে আসমা কোনো ভালো ছেলে মেয়েদের সাথে ঝামেলা করে না। যারা ছাত্রছাত্রীদের সাথে খারাপ কাজ করতে চায় তাদের আসমা নিজের মতো করে শাস্তি দেয়। গতকাল যে 3 জন ছেলেকে মেরেছে ওরা মেয়েদের ডিস্টার্ব করতো। বুঝলাম। আসমা হলো ভালো গুন্ডি। কিছুক্ষণ পর ঘন্টা পড়ল। সব ছাত্রছাত্রীরা ক্লাসে আসলো, সাথে আসমা এবং তার বান্ধবীরাও আসলো। যাওয়ার সময় আমার দিকে তাকিয়েছিল। আসমার তাকানো দেখে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। বলা তো যায় না, আবার কি করে বসে। আসমা গিয়ে ওদের জায়গায় গিয়ে বসলো। তারপর ক্লাস শুরু হলো। এক এক করে 3টে ক্লাস শেষ করলাম। লক্ষ্য করে দেখলাম আসমা একটা ক্লাসও মন দিয়ে করেনি। টিফিন পিরিয়ডে সবাই বাইরে চলে গেল, কিন্তু আমি আর নাইম এখনো যাইনি। চল ক্যান্টিনে যাই, আজ আমি তোকে খাওয়াবো। না ভাই, তুই যা, আমি আজ কিছু খাবো না। কেন, কি হয়েছে? আমার ভালো লাগছে না, তুই গিয়ে খেয়ে আয়। ওকে, তাই থাক, আমি যাই। আমি ক্যান্টিনে যাইনি, কারণ এমন সময় আসমা এবং তার বান্ধবীরা ক্যান্টিনে আড্ডা দেয়। আমাকে দেখে আবার কি শুরু করে আল্লাহ জানে। একবার বেঁচে গিয়েছি, আর রিস্ক নিতে চাই না। টিফিন পিরিয়ড শেষে আবার ক্লাস শুরু হলো। যথাক্রমে বাকি ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষে নাইম আর আমি বাইরে আসলাম। আজ আর ক্যাম্পাসে দাঁড়ালাম না। আবার কি ভুল করে বসি, আর আসমার হাতে মাইর একটা মিস হবে না। তাড়াতাড়ি করে চলে আসছি। গেটের কাছে আসতেই পিছন থেকে কে যেন ডাকছে। তাকিয়ে দেখি আসমা ডাকছে আমাকে। আমি তো ভয় শেষ। আবার কি করে বসলাম, আমি তো কিছু জানি না। না শোনার ভান করে আবার হাঁটতে লাগলাম। ওই রাজু, আর এক পা সামনে গেলে তোর হাত পা ভেঙে দিব। আসমার কথা শুনে আমি সেখানেই থমকে দাঁড়ালাম। আল্লাহই জানে আমার সাথে এখন কি করে। আসমা এবং তার বান্ধবীরা আমার কাছে আসলো। ওই, তুই আমার কথা শুনতে পাস না? আপনি আমাকে ডাকছিলেন নাকি? তুই আমার সাথে ফাজলামি করিস? তোর সাহস তো কম না। আমি আসলেই। নীলা আর সাইমা, তোরা বাসায় চলে যা।
আর নাইম, তুইও যা, আমি আর রাজু পরে আসছি। কোথায় যাবে দুজনে? তোদের না জানলেও চলবে, তোরা বাসায় যা। ওরা সবাই চলে গেল আর আমি গাধার মতো দাঁড়িয়ে এতক্ষণ ওদের কথা শুনছিলাম। ওই দিকটায় চল। বিশ্বাস করেন আমি কিছু করিনি। আমি কি বলেছি তুই কিছু করেছিস? তাহলে আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? এত পেঁচাল বাদ দিয়ে আমার সাথে চল তো। আসমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের এক কোণে কিছু গাছপালা আছে এবং বসার জন্য জায়গা আছে। দেখলাম এখানে ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় বসে আছে। আসমাকে সেখানে দেখে সবাই চলে যাচ্ছে। আমি শুধু অবাক হয়ে দেখছি ছাত্রছাত্রীরা আসমাকে কত ভয় পায়। আসমা আমাকে একটা গাছের নিচে বসালো। আমি বাসায় যাব। ওই, আমার সাথে বাচ্চামো ভাব করবি না বলে দিলাম। তাহলে আমাকে ধরে এনেছেন কেন? তুই সকালে আমাকে কি বলেছিলি? কি বলেছিলাম? তুই বলেছিলি আমি যা বলবো তুই তাই করবি। প্লিজ আমাকে ছেড়ে দেন। তোমার প্রথম কাজ হলো এখন থেকে আমাকে আর আপনি আপনি করে বলবে না, কেমন? এই প্রথম আমাকে তুমি করে বলল। সবাই তো দেখি আপনাকে আপনি করে বলে, তাহলে আমি কেন তুমি বলতে যাব? কারণ আমি বলতে বলেছি তাই। আচ্ছা বলবো। এখন আমি বাসায় যাই। কি শুধু শুধু কখন থেকে বাসায় যাব করছো? বাসায় কি নতুন বউ রেখে এসেছো নাকি? সরি, আর বলবো না। গুড। এখন চলো, আমাকে ফুচকা খাওয়াবে। আমি কেন আপনাকে ফুচকা খাওয়াবো? কি এত বড় কথা? তোকে তো আজ। আসমা আমার চুল ধরে জোরে জোরে ঝাঁকড়াতে লাগলো আর চেঁচামেচি করছে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আর বলবো না। তুই আমায় আবার আপনি করে বলছিস? তুই আছিস। আরো জোরে জোরে ঝাঁকড়াতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দাও। এখন থেকে তোমাকে তুমি করেই বলবো, আর ফুচকাও খাওয়াবো। সত্যি তো? সত্যি সত্যি, 3 সত্যি। তাহলে চলো ফুচকা খেতে। চলেন। সরি চলো। আসমা আমাকে ভার্সিটির পাশে এক ফুচকার দোকানে নিয়ে গেল। মামা, ঝাল করে 1 প্লেট ফুচকা দেন তো। আমি মনে মনে ভাবছি আমার টাকা দিয়ে খাবে আর আমার জন্যই অর্ডার দিল না। কি গুন্ডি মেয়ে দেখেছেন? ঠিকই আমার টাকা দিয়ে ফুচকা খাচ্ছে। কিছুক্ষণ পর দোকানদার আসমার হাতে ফুচকার প্লেট দিল। আসমা ফুচকার প্লেট নিয়ে আমার কাছে আসলো, তারপর খেতে শুরু করলো। আই হা করো। না, আমি খাবো না। ভালোই ভালোই বলছি, খেয়ে নাও। দাও আমার হাতে খাই। কেন, আমার হাতে কি বিষ আছে? খাও বলছি। বলেই জোর করে ফুচকা খাইয়ে দিল আমায়। আল্লাহ, এ কোন ঝামেলায় পড়লাম আমি। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমাকে আরো কয়েকবার খাইয়ে দিল, আর বাকিগুলো আসমা শেষ করলো। ফুচকা খাওয়া শেষ। এখন বাসায় যেতে হবে, না হলে আম্মু আবার চিন্তা করবে। আমি পৌঁছে দিয়ে আসি তোমার বাসায়। না, তোমার আর কষ্ট করতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। আর আমার বাসা বেশি দূরে না, কাছেই। ঠিক আছে, সাবধানে যেও। তুমিও। যেই বাসার দিকে হাঁটা দিব তখনই। এই আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? তুমি বাসায় চলে যাও। আমি বাসায় যাব কি করে? আমাকে রিকশা করে দাও। আমি কেন তোমাকে রিকশা করে দেব? এই তুমি না বললে আমার সব কথা শুনবে? রাগ করছো কেন? রিকশা ডেকে দিচ্ছি তো। কি আর করার, সবই আমার কপাল। আসমাকে রিকশা ডেকে দিলাম, আমাকে বাই বলে আসমা চলে গেল, আর আমি বাসার দিকে হাঁটা দিলাম। আমি ভাবছি এই গুন্ডি মেয়ে আমার কাছে কি চাই, নিজের বাবার এত টাকা রেখে আমার টাকা রিকশা করে বাসায় যায়। বাবা, কি কপাল আমার। বাসায় যাওয়ার আগে মসজিদ থেকে জোহরের সালাত আদায় করে নিলাম, যদিও সালাতের সময় আগেই চলে গিয়েছিল। বাসায় চলে গেলে আর জোহরের সালাত আদায় হবে না, তাই পড়ে নিলাম। বাড়িতে গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আজ আসতে এত দেরি হলো কেন? তেমন কিছু না আম্মু, ভার্সিটিতে কিছু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। মিথ্যা বললাম, না হলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। যাচ্ছি। রুমে এসে ব্যাগটা রেখে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম। মোবাইলে বিকাল 4:45 অ্যালার্ম দিয়ে দিলাম, যেন আসরের সময় ঘুম থেকে উঠে পড়ি। তারপর দিলাম এক ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে বাসা থেকে উজু করে মসজিদে চলে গেল। সালাত আদায় করা শেষে ভাবলাম এলাকায় নতুন কিন্তু
এখনো এলাকাটি ঘুরে দেখা হয়নি। যেই বাবা সেই কাজ। নাইমকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম, কই তুই এখন? বাসায়। কেন? 5 মিনিটের মধ্যে আমাদের ভার্সিটি গেটের সামনে আয়। কেন, কি হয়েছে? এত প্রশ্ন করছিস কেন? আসতে বলছি, আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর নাইম আসলো। কেন ডাকলি বল। এলাকায় নতুন এসেছি, তাই আজ সবকিছু ঘুরে দেখব। আর আমি কিছুই চিনি না, তাই তোকে ডাকলাম। এই কথা তো ফোনেও বলতে পারতি, তাহলে এত দৌড়ে আসতে হতো না। এমনিতেই 20 মিনিট লাগছে, এখন চল। দুজনে মিলে পুরো এলাকা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের ভার্সিটি কিছুটা দূরেই দেখলাম সুন্দর একটি পার্ক আছে। ভালোই হলো, মাঝে মাঝে আসা যাবে। ঘোরাঘুরি শেষ করে মাগরিবের সালাত আদায় করে বাসায় চলে আসলাম। বাসায় আর কোনো কাজ নেই, তাই একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পর আব্বু আসলে পড়া থেকে উঠে পড়ি। এশার সালাত আদায় করে এসে আব্বুর সাথে আড্ডায় বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে আমার রুমে চলে আসলাম। ঘুমানোর আগে ফেসবুক থেকে ঘুরে আসাটা আমার নিত্যদিনের কাজ, তাই ফেসবুক থেকে ঘুরে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। আজানের মধুর স্বরে আমার ঘুম ভাঙলো। অজু করে সালাত আদায় করতে চলে গেলাম মসজিদে। সালাত শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম এবং আবার ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে ভার্সিটির জন্য রেডি হলাম। আম্মুর কাছে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটির সামনে এসে দেখি আসমা এবং তার বান্ধবীরা বাইকে দাঁড়িয়ে আছে। আসমার সামনে 4-5টা ছেলে কান ধরে উঠবস করছে। মনে হয় ছেলেগুলোর কপাল আজ খারাপ, যার জন্য আসমার সামনে পড়ছে। আমাকে দেখলে আবার কি করবে কে জানে, তাই আসমার চোখের আড়ালে আস্তে আস্তে ক্যাম্পাসে চলে যাওয়াই হলো এখন আমার কাজ। কিন্তু আমারও কপাল খারাপ, আসমা আমাকে দেখে ফেলেছে। এই রাজু, এদিকে আসো। আমি আসমার কথা না শোনার ভান করে হাঁটতে লাগলাম। দেখো রাজু, সবসময় ফাজলামি ভালো লাগে না। এদিকে আসতে বললাম, তাড়াতাড়ি আসো। ও সরি, তুমি ডাকছিলে? এখন বলো, কিছু বলবে? আমার থেকে এড়িয়ে এড়িয়ে থাকো কেন? কই, এই যে তুমি ডাকলে আর আমি চলে আসলাম। বুঝি বুঝি। কেমন আছো? এতক্ষণ ভালোই ছিলাম। মানে আমি ভালোই আছি। তুমি কেমন আছো? ভালো আছি। এদের এই অবস্থা কেন? আর বলো না, শয়তানগুলোর কত বড় সাহস ভার্সিটির মেয়েদের ডিস্টার্ব করে। একটাকেও ছাড়বো না। ও, ভালো করেছো। ওই থামবি না? উদ্বোস করতে থাক, থামলেই আবার প্রথম থেকে করতে হবে। এইবারের মতো আমাদের মাফ করে দেন। জীবনে আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। চুপচাপ কাজ চালিয়ে যা, একদম কথা বলবি না। ভাইয়া, ভাবিকে বলেন না এবারের মতো মাফ করে দিতে। আমি তো ছেলেদের কথা শুনে রীতিমতো অবাক। ছেলেগুলো বলে কি? আসমা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। নীলা আর সাইমাও আমার দিকে তাকিয়ে আছে। ওই, তোদের মাথা খারাপ হয়েছে? কি সব আবল তাবল কথা বলছিস? তোদের শাস্তি আরো বেড়ে গেল। এখন থেকে একপাশে উঠবস করবি। সরি ভাই, বুঝতে পারি নাই। প্লিজ মাফ করে দেন। যা, তোদের মাফ করে দিলাম, তবে আর যেন কখনো মেয়েদের ডিস্টার্ব করতে না দেখি। তাহলে কি করব বুঝতেই পারছিস। জি, আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। কি বলছো? ওদের মাফ করে দিচ্ছ কেন? শুনোনি কি সব উল্টাপাল্টা কথা বলছিল? ওই, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোদের যেতে বলছি না? আসমার কথা শুনে ছেলেগুলো চলে গেল। ছেলেগুলোকে যেতে দিলে কেন? যেতে দিয়েছি, বেশ করেছি। এখন ক্লাসে চলো তো। আমাকে আর কথা না বলতে দিয়ে ক্লাসে নিয়ে গেল। আসমা এবং তার বান্ধবীরা তাদের জায়গায় গিয়ে বসলো। ক্লাসে গিয়ে দেখি এখনো নাইম আসে নাই, তাই নাইমকে ফোন দিলাম। হ্যালো, কোথায় তুই? বন্ধু, আমি আজ আসতে পারবো না, একটা কাজে আটকে গিয়েছি। তুই ক্লাস কর। আচ্ছা। ফোন কেটে দিলাম। একা একা বসে আছি, ভালো লাগছে না। কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি আমাদেরই ক্লাসের এক মেয়ে। হ্যালো, আমি লিজা, আপনার পাশে বসতে পারি? হ্যালো, আমি রাজু। কিন্তু আমাকে পুরো কথা বলতে না দিয়ে মেয়েটা আমার পাশে বসে পড়ল। আজ আপনার বন্ধু আসেনি? না, কি আর করব, লিজার সাথে বসে থাকলাম। আমাদের কথার মাঝে
আসমা এসে উপস্থিত হলো। এই মেয়ে, এখান থেকে উঠে অন্য কোথাও গিয়ে বস। কেন, এখানে বসলে সমস্যা কি? ভালোই ভালোই বলছি, এখান থেকে সরে যা। তুই ভালো করে জানিস আমি কি করতে পারি। আসমার ভয় লিজা অন্য জায়গায় গিয়ে বসলো, আর আমি এতক্ষণ দুজনের কথা শুনছিলাম। আসমা এসে আমার পাশে বসলো। অন্য মেয়েদের সাথে তো দেখি ভালোই মিষ্টি মিষ্টি কথা বলতে পারিস, আমার সাথে তো এইভাবে কথা বলিস না। কি বলছো এসব? তুই আমার সাথে কথা বলবি না। আরে রাগ করছো কেন? বললাম না কথা না বলতে। আমি আর আসমার সাথে কোনো কথা বললাম না। রাগ করলে করুক, তাতে আমার কি। আর এখানে রাগ করার কি আছে তা বুঝলাম না। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। আসমা মন খারাপ করে আমার পাশেই বসে ক্লাস করছে। ক্লাসের অনেকেই আমাদের দুজনকে একসাথে বসে দেখে অবাক হয়েছে। আসমা বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, কথা বলছি না দেখে। এক এক করে টিফিন পিরিয়ড পর্যন্ত ক্লাসগুলো শেষ হলো। এর মধ্যে আসমার সাথে একবারও কথা হয়নি। প্রায় সবাই ক্লাস থেকে চলে গেছে। আমি আর আসমা এখনো বসে আছি। আমার চুপ থাকা দেখে আসমাই প্রথম কথা বলল। এই আমার ক্ষুধা লেগেছে, চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। এই কথা বলছো না কেন? এমনি। দেখো, তুমি আমার সাথে রাগ করতে পারো না। আমাদের দুজনের মাঝে শুধু আমি রাগ করব, আর তুমি আমার রাগ ভাঙাবে। আমি তোমার রাগ কেন ভাঙাতে চাবো? আমি বলেছি তাই। এখন চলো ক্যান্টিনে যাব। জোর করে আমাকে ক্যান্টিনে নিয়ে আসে। বলো কি খাবে? আমার ক্ষুধা নেই, তুমি খাও। তোমার না ক্ষুধা লেগেছে? এই, আমার সাথে এত ভাব দেখাবি না বলে দিলাম। ভালোই ভালোই বলছি, কি খাবি তাড়াতাড়ি বল। যা, বেশি ভাব দেখাতে গিয়ে আবার ফেঁসে গেলাম। ভেবেছিলাম কথায় কথায় আমার সাথে রাগ দেখায়, এবার আমি কথা বলে দেখি কি হয়। কিন্তু আমার কপাল খারাপ, এবারও আমার দোষ। তোমার যা ভালো লাগে তাই অর্ডার করো। আগে ওনার মাথা ঠান্ডা করি, বলা তো যায় না কখন কি করে বসে। এই তো গুড। এখন থেকে আমার পছন্দই হলো তোমার পছন্দ। ওকে? ওকে ওকে। আমার বই গেছে এই গুন্ডির মতো কথা মতো চলতে। আমাদের কথার মাঝে আসমার বান্ধবীরাও আসলো। আসমা সবার জন্য খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই খাবার দিয়ে গেল। সবাই খাচ্ছে, তবে আমার কিছুটা লজ্জা লজ্জা লাগছে 3টি মেয়ের সাথে বসে খেতে। আমার অবস্থা মনে হয় আসমা বুঝেছে। রাজু, তুমি খাচ্ছ না কেন? কই, খাচ্ছি তো। তা তো দেখতেই পারছি। এখন ভালোভাবে খাও তো। রাজু ভাইয়া, নাইমাস আসেনি কেন? বাহ, কাল তুই করে বলেছে আর আজ ভাইয়া বলে ডাকছে। ওর কি যেন কাজ ছিল তাই আসেনি। ও, সবাই খাওয়া দাওয়া করলাম। আমি বিল দিতে চাইলে আসমা বিল দিতে না করে। তারপর আসমা বিল দেয়। বিল দিয়ে ক্লাসে চলে আসি। আসমা এবারও আমার সাথে বসেছে, তবে এখন আর চুপ থাকেনি, অনেক কথা বলেছে, যার কারণে আমি ক্লাসে মন দিতে পারছি না। তুমি এত কথা বলছো কেন? মন দিয়ে ক্লাস করো। আমার মন তো অন্য একজনকে দিয়ে দিয়েছি। কি সব আবল তাবল বলে যাচ্ছ? ওসব তুমি বুঝবে না। তুমি ক্লাস করো, আমি আর কথা বলবো না। আবার ক্লাসে মনোযোগী হলাম, কিন্তু আসমা এখনো ডিস্টার্ব করছে, তবে মুখ দিয়ে না, পা দিয়ে। আসমা ওর পা দিয়ে আমার পায়ে সুরসুরি দিচ্ছে। বারণ করলে শুধু হাসে, কথা বলে না। এই জ্বালাময় পরিস্থিতিতেই বাকি ক্লাসগুলো শেষ করলাম। বুঝি না আমাকে বিরক্ত করে এই মেয়ের কি লাভ। ক্লাস শেষ, তাই সবাই বাইরে চলে আসলাম। আমি, আসমা আর আসমার বান্ধবীরা একসাথে হাসছি। এই রাজু, তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার ফোন নাম্বার দিয়ে তুমি কি করবে? বেশি কথা না বলে ফোন নাম্বার দাও। অপরিচিত কাউকে আমার নাম্বার দেই না। ওই, বেশি ভাবনা দেখিয়ে যা বলছি তা করো, না হলে এমন জায়গায় মারবো না জীবনে বাবার ডাক শুনতে পারবি না। কি যে বলো না, আমি তো মজা করছিলাম। এই নাও আমার নাম্বার। গুড। এখন সোজা বাসায় যাবা। আজ কোথাও যেতে পারবো না, বাসায় যেতে হবে আমার। এমন ভাব করছে লাগে ওনার সাথে ঘুরতে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। কি এত ভাবছো? না, কিছু না। আমাকে রিক্সা করে দাও। তোর না গাড়ি আসে এমন সময়? বেশি কথা বলিস কেন? আমার গাড়ি আসতে না করে দিয়েছি। গাড়িতে যেতে আর ভালো লাগে না।
তাই রিক্সা দিয়ে যাব। রিক্সা করে যাওয়া ভালো কথা, কিন্তু আমি তোমাকে কেন রিক্সা করে দিব? কারণ আমি বলেছি দিতে, তাই দিতে হবে। তাহলে অন্য কাউকে বলো। তোর সাথে ভালোভাবে কথা বললেই খালি কথা বাড়াস। এখন থেকে আর ভালোভাবে কথা বলা যাবে না। আরে আরে চেতো কেন, দিচ্ছি তো রিক্সাটিকে। এই তো এখন লাইনে আসছো। আসমাকে রিক্সা করে দিয়ে চলে আসলাম বাসায়। অবশ্য বাসায় যাওয়ার আগে জোহরের সালাত আদায় করে আসছি। বাসায় কলিং বেল বাজালাম, আম্মু এসে দরজা খুলে দিল। প্রতিদিনের মতো কিছু কথা বলে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে দেখি অচেনা নাম্বার থেকে 2টি মিস কল এসেছিল। অচেনা নাম্বার, তাই বেশি গুরুত্ব দিলাম না। খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। এসে দেখি ওই অচেনা নাম্বার থেকে আরো 10-12টি কল এসেছে। কেউ মনে হয় বিপদে পড়েছে, তাই এত কল করেছে। একটা কল করে দেখি কি সমস্যা, ভাবতে ভাবতে আবার কল আসলো। এবার কলটি রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। তুই এতক্ষণ কোথায় ছিলি? আপনি কে বলছেন? আর আমার সাথে এভাবে অসভ্যের মতো কথা বলছেন কেন? আমাকে এখনো চিনতে পারিসনি? আপনি কে যে আপনাকে চিনতে হবে? আমি আসমা। ও তুমি? এতদিন ভার্সিটিতে জ্বালিয়ে মারছে, এখন আবার ফোন দিয়ে। আল্লাহ, আমি কোথায় যাব বলো? এতক্ষণ কোথায় ছিলে? গোসল করে খাওয়া দাওয়া করছিলাম। আর আমি অচেনা ফোন কল রিসিভ করি না। ও ভালো, আমি তো আর অচেনা না। আমারটা রিসিভ করেছো ভালো কথা। এখন থেকে আর কোনো অচেনা নাম্বার থেকে কল আসলে রিসিভ করবে না, ওকে? আমি জানি। তুমি খাওয়া দাওয়া করনি? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করতে যাবে কেন? আমি তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম। এখন গিয়ে তুমিও খাওয়া দাওয়া করো। যাচ্ছি তো, আর একটু কথা বলে নেই। আর এখন আর কথা বলবো না, আমি এখন ঘুমাবো। তুমি গিয়ে খাওয়া দাওয়া করো। যাচ্ছি, বাই। আমিও ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আসরের নামাজ শুনে। ঘুম থেকে উঠে অজু করে সালাত আদায় করতে চলে গেলাম মসজিদে। সালাত শেষে রাস্তায় হাঁটছি, অমনি আসমা আবার ফোন করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করো? রাস্তায় হাঁটছি কেন? এমনি জিজ্ঞেস করলাম। ঘুম থেকে উঠলে কখন? এই তো কিছুক্ষণ আগে। ও, এই তুমি তো এই শহরে নতুন, চলো কোথাও থেকে ঘুরে আসি। না, আমি নাইমের সাথে সবকিছু ঘুরে দেখেছি। তাহলে এমনি চলো ঘুরে আসি। আজ যাওয়া যাবে না, আমার কিছু কাজ আছে। ও বাই, পরে আবার কথা হবে। আসমাকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। তারপর এলাকায় ঘোরাঘুরি করে মাগরিবের সালাত আদায় করে বাসায় চলে আসলাম। আজ আর পড়তে বসিনি, বেশি ভালো লাগছিল না। বাসায় টিভি দেখে সময় পার করছি। তারপর এশার সালাত আদায় করে এসে দেখি আব্বু অফিস থেকে ফিরেছে। আব্বুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আসমা আবারও ফোন দিল। কথা বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলতে হয়, না হলে ভার্সিটিতে গেলে কি করবে আল্লাহ জানে আর আসমা জানে, তাই ফোন ধরলাম। হ্যালো। হ্যালো। কি করো? শুয়ে আছি। তুমি? সেম। খাওয়া দাওয়া করেছো? তুমি খাওয়া দাওয়া করেছো? খেয়েছি। মেয়েদের সাথে ফোনে কথা বলা আমার অভ্যাস নেই, যা হয় হালকা পাতলা মেসেঞ্জারে, তাই ফোন আলাপ ভালো করে দিতে পারলাম না, অল্পতেই শেষ করে দিলাম। আসমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো প্রতিদিনের মতো মধুর সুরে ধেয়ে আসা আজানে। অলসতা বাদ দিয়ে অজু করে মসজিদে চলে আসলাম। সালাত আদায় করে নীরব রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় এসে আবার ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে এসে দেখি আসমা এবং তার বান্ধবীরা আজও গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভাবলাম আজ যেভাবেই হোক গন্ডিটার কাছে ধরা দেওয়া যাবে না। যেই ভাবা সেই গাছ, কিন্তু যাব কিভাবে? দেখলাম ছাত্রছাত্রীরা ভিতরে ঢুকছে, তাই তাদের পিছনে পিছনে চলে আসলাম ভিতরে। মনের শান্তিতে একটা নিঃশ্বাস ছাড়লাম। যাক, আজ গুন্ডির কাছ থেকে বেঁচে গেলাম, তাই মনের আনন্দে ক্লাসে যাচ্ছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় এক বড় ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যাই। দুজনেই উঠে দাঁড়ালাম। সরি ভাই, দেখতে পাইনি।
তোর কত বড় সাহস আমাকে ধাক্কা মেরে ফেলে দিছিস? জানিস আমি কে? বলেই আমার গালে ঠাস করে চড় মারলে। গায়ে হাত তুলেছেন কেন ভাই? বললাম তো সরি। এতক্ষণে তামাশা দেখার জন্য ছাত্রছাত্রী দৌড়ে চলে এসেছে। আবার মুখে মুখে কথা বলিস সিনিয়রদের সাথে? তোকে তো আজ। বলেই আমার পেটে একটা জোরে সোরে ঘুষি মারে। আমি নিজেই সামলাতে পারিনি, যে কারণে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেলাম। মাথা প্রচণ্ড ব্যথা করছে। মাথায় হাত দিয়ে দেখি রক্ত দিয়ে হাত ভরে গেছে। আমার মাথায় রক্ত দেখে ছেলেটা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখে আসমা এবং তার বান্ধবীরাও আসলো। আসমা দৌড়ে এসে আমাকে ধরে উঠালো। তারপর আসমা তার রুমাল দিয়ে আমার মাথাটা বেঁধে দিল। আমার এই অবস্থা দেখে মনে হচ্ছে আসমার চোখ পানিতে টলমল করছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। আমাকে ধরে সিঁড়িতে বসালো। তোমার গায়ে কে হাত তুলেছে? নাম জানি না, তবে আমাদের সিনিয়র। সিনিয়রের গুষ্টি কিলে ও সাহস হয় কি করে তোমার গায়ে হাত দেওয়ার? তোরা দেখেছিস কে রাজুকে মেরেছে? দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলো। তাদের মধ্যে থেকে একজন ছেলেটার নাম বলল। ছেলেটার নাম নাকি রাকিব। ওই রাকিবের বাচ্চা যেন 10 মিনিটের মধ্যে ক্যাম্পাসের মাঠে পায় আমি। তুই কোনো চিন্তা করিস না, দেখ আজ ওর কি অবস্থা করি। চলো আমার সাথে। কোথায় যাব? তোমার মাথায় ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসি। না থাক, লাগবে না। বেশি কথা বললে এখন তোকেও মারবো। কে শুনে কার কথা? আমাকে দাঁড় করিয়ে এক হাত পিছন থেকে জড়িয়ে ধরে আস্তে আস্তে হাঁটতে লাগলো। আসমা আমাকে এভাবে জড়িয়ে ধরায় আমার কেমন যেন লাগছিল। আমাকে ছেড়ে দাও, আমি একাই হাঁটতে পারবো। তোকে কিন্তু বেশি কথা বলতে না করেছি, তাই চুপ থাক। কিছু করার নেই, না হলে আবার ব্যথার উপর ব্যথা দিবে, তাই চুপ করে হাঁটতে লাগলাম। আসমা আমাকে একটা ফার্মেসিতে নিয়ে আসলো। তারপর ভালো করে ওয়াশ করে মাথায় ব্যান্ডেজ করে দিল। ফার্মেসি থেকে আমাকে ক্যাম্পাসের মাঠে নিয়ে আসে। এসে দেখি রাকিব, মানে যে আমাকে মারলো, মাঠের মধ্যে পড়ে আছে। আসমা আমাকে রাকিবের কাছে নিয়ে গেল। তুই রাজুকে মেরেছিস কেন? আমার ভুল হয়ে গিয়েছে, আর কোনোদিন এমন হবে না। তোর নামে এর আগেও আমার কাছে কমপ্লেন এসেছে, কিন্তু কিছু করিনি। তবে আজ আর তোকে ছাড়ছি না। আসমা কথা শেষ করেই রাকিবকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি আসমাকে অনেকবার বাধা দিতে গেলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আবার মারে। মারতে মারতে রাকিবকে রক্তাক্ত করে ফেলেছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে চললে রাকিব মরেই যাবে, তাই খারাপ কিছু ঘটার আগে আসমাকে থামাতে হবে। আরো মারলেও মরে যাবে, ছেড়ে দাও ওরে। আজ ওরে মেরেই ফেলবো, ছাড়ো আমাকে। প্লিজ আসমা, ওরে ছেড়ে দাও। দেখ, তুই যারা মেরেছিস সেই তোরে বাঁচালো, না হলে আজ তোকেই মেরে ফেলতাম। তারপর 2-3 জন ছেলেকে দিয়ে রাকিবকে হাসপাতালে পাঠিয়ে দেয়। রাকিবকে মারার সময় আসমা পাগলের মতো হয়ে গিয়েছিল। আসমার চেহারা পুরো লাল হয়ে গিয়েছে রাগে। আজ আর ক্লাস করতে হবে না, চলো তোমায় বাসায় দিয়ে আসি। তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি তোমার বাসায় চলে যাও। আমি একাই বাসায় যেতে পারবো। তুমি না সব সময় বেশি বুঝো। আমি বলেছি আমায় বাসায় নিয়ে যাব, তো নিয়েই যাব, কথা শেষ। আচ্ছা চলো। বেচারি এমনি আমার জন্য অনেক কষ্ট করেছে, তাই আর কথা বাড়ালাম না। একটা রিক্সা করে চলে আসলাম। আসার সময় আসমা আমার একটা হাত জড়িয়ে ধরেছিল, এমনভাবে ধরেছিল মনে হচ্ছে আমাকে ছাড়লেই পালিয়ে যাব। আমি বারবার বলছি আমি এখন সুস্থ আছি, কিন্তু কে শুনে কার কথা? উনি আমার হাত ধরেই রাখবে। বাসার নিচে এসে রিক্সা থেকে নামলাম। আসমাই রিক্সা ভাড়া দিল, দিয়ে আবার আমার হাত ধরেছে। বাসার কলিং বেল বাজালাম, আম্মু এসে দরজা খুলে দিল। কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ করা কেন? কিছু না, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তুই মিথ্যে কথা বলছিস, বল কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, আগে ভিতরে আসতে দাও। আম্মু এখন আসমাকে লক্ষ্য করেনি। আসমা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আয় ভিতরে আয়। এই মেয়ে কে রে রাজু? ওর নাম আসমা, আমার বন্ধু হয়। মাথায় ব্যথা পেয়েছি, তাই বাসা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসো মা, ভিতরে আসো।
দুজনে গিয়ে সোফায় বসলাম আর আম্মু চলে গেল রান্নাঘরে। রাজু, তোমার রুম কোনটা? আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করতাম, কিন্তু তোমাকে বলতে পারতাম না। যদি ফিরিয়ে দাও এই ভয়ে, এতে তোমার ভালোবাসায় অপেক্ষা থাকা নীল। চিঠিটা পড়ে আসমা কান্না করে দেয়। আমি তোকে অনেক ভালো মনে করেছিলাম, সেই প্রথম দিন থেকে তোকে আগলে রেখেছি, কিন্তু তুই আমার বিশ্বাস নিয়ে খেলা করেছিস। কি বলছো এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আর একটাও কথা বলবি না আমার সাথে। তোর সাথে আমার আর কোনো কথা নেই। তুই থাক তোর নীলারে নিয়ে। তুমি যা ভাবছো। বললাম না, আমার সাথে আর কখনো কথা বলবি না। তুই কি শুরু করছিস এসব? আমি তোকে সব কিছু বলেছিলাম, তারপরেও তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তুই যা ভাবছিস আমি সবকিছু ভুল ভাবছিস। থাক, এখন আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। আর তোকে যেন আর আমার সামনে না দেখি, তাহলে জানে মেরে ফেলবো। কথাগুলো বলে আসমা কান্না করতে করতে চলে গেল। আসমার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝলাম না চিঠিটা পড়ে এত রিয়াক্ট করার কি ছিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর চারপাশে ছাত্রছাত্রীরা তামাশার মজা নিচ্ছে। সরি, আমার জন্য এসব কিছু হলো। তুমি বাসায় যাও, আমি নাইমকে সব কিছু বুঝিয়ে বলবো। নীলা চলে গেল। আমি এখনো ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। আমার এত অসম্মানের এর আগে কখনোই হয়নি। এত মানুষের সামনে এভাবে অসম্মান না করলেও পারতো। সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে, বুকটা একদম ভারী হয়ে গিয়েছে। পুরো ক্যাম্পাস খালি হওয়ার পর আমি বেরিয়েছি। এতক্ষণ এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে হেঁটে বাসার দিকে যাচ্ছি আর মনকে হালকা করছি, কিন্তু কিছুতেই তা হচ্ছে না। বাসায় যাওয়ার আগে জোহরের সালাত আদায় করে নিলাম, যা থেকে মনটা কিছুটা হালকা হয়েছে। বাসায় কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোর মুখটা এমন মলিন হয়ে আছে কেন? কিছু হয়েছে? না আম্মু, কিছু হয়নি। ভারী কণ্ঠ, কারণ অনেকক্ষণ ধরে কথা বলা হয় না। তোর কণ্ঠ এমন লাগছে কেন? বললাম তো কিছু হয়নি, আমাকে ভিতরে আসতে দাও। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার রুমে চলে আসি। ব্যাগটা রেখে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে রুমে বসে আছি। খাওয়া দাওয়া করতে যাইনি, তাই কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো। তোর কি শরীরটা খারাপ লাগছে? না আম্মু, কিছু হয়নি। তাহলে তুই খেতে আসলি না কেন? আমার পেট ভরা লাগছে, তাই খেতে যাইনি। তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস কেন? মনে হচ্ছে তুমিও কিছু খাওনি, চলো একসাথে খাবো। আম্মুকে জোর করে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আমার জন্য তো আর আম্মুকে চিন্তায় ফেলতে পারি না, তাই আম্মু আর আমি একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমার রুমে চলে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে নাইমকে ফোন দিলাম। হ্যালো নাইম। কিরে, ক্লাস শেষে আজ কই গেছিলি? একটা জরুরি কাজে তাড়াতাড়ি চলে এসেছিলাম। ও, এখন বল, ফোন কেন দিয়েছিলি? ওয়াদা কর আমার কথাটা রাখবি। এভাবে বলছিস কেন? বল, কি এমন কথা বলবি যার জন্য আমাকে ওয়াদা করতে বলেছিলি? নীলা তোকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে। তোকে অনেকবার বলতে গিয়েও বলেনি, যদি তুই ফিরিয়ে দিস সেই ভয়ে। আমি তোকে বলছি, আমি নীলার চোখ তোর জন্য ভালোবাসা দেখেছি, তুই ওকে ফিরিয়ে দিস না। কিরে, কথা বলছিস না কেন? শুনছি, বল। আমি চাই আজ বিকালে তুই নীলার সাথে দেখা কর, এবং তুই কিন্তু নীলাকে আজ প্রপোজ করবি। সত্যি বলতে নীলাকে আমারও ভালো লাগে, কিন্তু ওরে দেখলেই কেমন ভয় লাগে। আমি কিছু জানি না, ভয়কে জয় করে আজ নীলাকে তুই প্রপোজ করবি। দেখি কি করা যায়। আমি এত কিছু শুনতে চাই না, আমি যা বলছি তাই যেন হয়, না হলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। বাই। ফোন কেটে দিলাম এবং মোবাইলটা বন্ধ করে দিলাম। আমার বিশ্বাস নাইম আর নীলার ভালোবাসা সফল হবে। আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। রিয়েল লাইফেও আমি এমন, যখন কারোর সাথে ঝগড়া হয় বা মন খারাপ থাকে তখন ঘুমিয়ে যাই, কারণ এ থেকে মাথা ঠান্ডা রাখা যায় এবং যে কোনো ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচানো যায়। আর সেই ব্যক্তি আসল বীর, যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। ঘুম ভাঙলো আসরের আজানে। অজু করে সালাত আদায় করতে মসজিদে চলে আসলাম।
সালাদ শেষে রাস্তায় আসলাম, ভালো লাগছে না হাঁটতে, তাই আবার বাসায় চলে আসলাম। এসে চলে গেলাম সোজা ছাদে। ছাদে দাঁড়িয়ে আকাশটাকে উপভোগ করতে আমার ভালো লাগে। তবে ভার্সিটির ঘটনাটা আমি এখনো ভুলতে পারছি না। সাধারণ একটা বিষয় নিয়ে আসমার এত বড় রিয়্যাক্ট করার কি ছিল বুঝলাম না। মাগরিবের আজান শুনে ছাদ থেকে নামলাম, মসজিদ থেকে সালাত আদায় করে বাসায় চলে আসলাম। আজ আর পড়তে বসিনি, আর বসলেও মনোযোগ দিতে পারবো না, তাই আম্মুর সাথে বসে আড্ডা দিচ্ছি, যা থেকে মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। মন খারাপ থাকলে কখনো একা একা থাকবেন না, তা থেকে মন খারাপের কথাগুলো বা ঘটনাগুলো আপনার মাথায় বেশি বেশি ঘুরপাক খায়। তাই চেষ্টা করবেন আপনজনের সাথে কথা বলতে, যেমন মা, বাবা, ভাই, বোন বা বেস্ট ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। এশার সালাতের সময় হলে চলে যাই মসজিদে। সালাত শেষে বাসায় এসে দেখি আব্বু চলে এসেছে। আব্বুর সাথে কিছু কথা বলে ডিনার করে আমার রুমে চলে আসলাম। আজ আর ফেসবুকে যাওয়া যাবে না, কারণ মোবাইল বন্ধ করে রেখেছি, তাই শুয়ে পড়লাম। অনেক চেষ্টার পর এখন ঘুমালাম। জানি না প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙলো আজানের মধুর সুরে। অলসতা বাদ দিয়ে উজু করে মসজিদে চলে আসলাম। সালাত শেষে ফাঁকা রাস্তায় হাঁটতে ভালো লাগছিল, তাই বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। যথারীতি আবার ঘুমিয়ে গেলাম, আর ঘুম ভাঙলো আম্মুর ডাকে। কয়টা বাজে দেখেছিস? এখনো ঘুম থেকে উঠছিস না কেন? কি হয়েছে? তাড়াতাড়ি উঠ, না হলে ভার্সিটির জন্য দেরি হয়ে যাবে, পরে আবার আমার সাথে চিল্লাবি। আমাকে ঘুমাতে দাও, আর আজ ভার্সিটিতে যাব না। কেন যাবি না কেন? এমনি, তুমি এখন যাও তো। আম্মু চলে গেলে আবার ঘুমিয়ে পড়ি। তারপর যখন ঘুম ভাঙলো উঠে দেখি 11:30টার মতো বেজে গিয়েছে, তাই আর শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম, নাস্তা করে টিভি দেখতে লাগলাম। জোহরের সালাত আদায় করে আর বাসায় যাইনি, বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছি, তাই একটু ঘুরতে চলে গেলাম, যদিও এখন দুপুর। ঘোরাঘুরি করে বাসায় আসলাম। আসরের সালাত আদায় করে বাসায় এসে আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আম্মু আমাকে খাবার বেড়ে দিয়ে আমার পাশের চেয়ার টেনে বসলো। কিছু বলবে আম্মু? তোর কি কিছু হয়েছে? আমার কিছু হতে যাবে কেন? তাহলে বেলা করে ঘুম থেকে উঠছিস, বিকালে খাচ্ছিস দুপুরের খাবার, আর তোর মোবাইল বন্ধ কেন? দুপুরে ফোন দিলাম বন্ধ বলছিল। ও কিছু না, আর মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই বন্ধ হয়ে গিয়েছিল। আম্মু আর কিছু না বলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। রুমে ভালো লাগছিল না, তাই ভাবলাম গতকালের মতো ছাদে চলে যাই, ভালো লাগতে পারে। যেই বাবা সেই কাজ, চলে আসলাম ছাদে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি। হঠাৎ মনে হলো ছাদে কেউ এসেছে, ঘুরে দেখবো কে এসেছে, তার আগে পিছন থেকে জড়িয়ে ধরলো। এটা কোন ধরনের অসভ্যতামি? কে আপনি? ছাড়েন আমাকে। এখনো মুখ দেখিনি, তবে বুঝতে পারলাম এটা কোন মেয়ে। এভাবে একজন অচেনা ছেলেকে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করছে না? আর এখনো ছাড়ছেন না কেন? ছাড়ার জন্য তো আর ধরিনি। কণ্ঠ শুনে আর চিনতে বাকি রইল না কে এই মেয়ে। এ আর কেউ না, আসমা। কিন্তু এখানে কি করছে, আর আমাকেই বা জড়িয়ে ধরে আছে কেন? এক ঝটকায় আসমাকে নিজে থেকে ছাড়িয়ে নিলাম এবং তার দিকে ঘুরে তাকালাম। ছাড়িয়ে নিতেই আবার শক্ত করে জড়িয়ে ধরলো এবার সামনে। কি শক্তি রে বাবা, টেনেও ছাড়াতে পারছি না। ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আগে বলো, গতকালকের ঘটনার জন্য আমাকে মাফ করে দিয়েছো? আমি তোমাকে মাফ করার কে? তুমি তো কত মানুষকে এভাবে মারো, অপমান করো। অন্য সবাই আর তোমার মধ্যে পার্থক্য আছে। প্লিজ আমাকে মাফ করে দাও। ছাড়ো বলছি, পাশের ছাদের মানুষ দেখলে খারাপ ভাববে। আগে বলো মাফ করেছো? মাফ করেছি। না, হয়নি। ভালো করে বলো। ভালো হচ্ছে না কিন্তু। তাহলে আমিও ছাড়বো না। আসমা, আমি গতকালের ঘটনায় কিছু মনে করিনি, তারপরও আমি তোমাকে মাফ করে দিচ্ছি, এখন আমাকে ছাড়ো। আসমা আমাকে ছেড়ে সামনে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আসমার মুখের দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। মুখটা একদম শুকিয়ে আছে, মনে হয় খাওয়া দাওয়া করেনি। কেন জানি না আসমার এমন অবস্থা দেখে আমার খারাপ লাগছে, তাই আসমার উপর রাগ থাকা সত্ত্বেও জিজ্ঞেস করলাম, তোমার চেহারার এই অবস্থা কেন? তোমার জন্য। আমার জন্য? আমি আবার তোমাকে কি করলাম? উল্টো তুমি তো আমাকে সবার সামনে চর মারলে। হ্যাঁ, তোমার জন্য তো আমার এই অবস্থা। আমাকে একবার বুঝিয়ে বলবে তুমি ঠিক কি বলতে চাচ্ছ? তুমি কি কিছুই বুঝতে পারছো না? তুমি কিছু না বললে আমি কি করে বুঝবো বলো? তুমি কি জানো গতকাল কেন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম?
না, বলো। আমি মনে করেছিলাম নীলা তোমাকে ভালোবাসে, আর ওই চিঠিটা নীলা তোমাকে দিয়েছে, আর তুমি নীলার সাথে হেসে কথা বলছিলে দেখে মনে আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করতাম, কিন্তু তোমাকে বলতে পারতাম না। যদি ফিরিয়ে দাও এই ভয়ে, এতে তোমার ভালোবাসায় অপেক্ষা থাকা নীল। চিঠিটা পড়ে আসমা কান্না করে দেয়। আমি তোকে অনেক ভালো মনে করেছিলাম, সেই প্রথম দিন থেকে তোকে আগলে রেখেছি, কিন্তু তুই আমার বিশ্বাস নিয়ে খেলা করেছিস। কি বলছো এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আর একটাও কথা বলবি না আমার সাথে। তোর সাথে আমার আর কোনো কথা নেই। তুই থাক তোর নীলারে নিয়ে। তুমি যা ভাবছো। বললাম না, আমার সাথে আর কখনো কথা বলবি না। তুই কি শুরু করছিস এসব? আমি তোকে সব কিছু বলেছিলাম, তারপরেও তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তুই যা ভাবছিস আমি সবকিছু ভুল ভাবছিস। থাক, এখন আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। আর তোকে যেন আর আমার সামনে না দেখি, তাহলে জানে মেরে ফেলবো। কথাগুলো বলে আসমা কান্না করতে করতে চলে গেল। আসমার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝলাম না চিঠিটা পড়ে এত রিয়্যাক্ট করার কি ছিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর চারপাশে ছাত্রছাত্রীরা তামাশার মজা নিচ্ছে। সরি, আমার জন্য এসব কিছু হলো। তুমি বাসায় যাও, আমি নাইমকে সব কিছু বুঝিয়ে বলবো। নীলা চলে গেল। আমি এখনো ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। আমার এত অসম্মানের এর আগে কখনোই হয়নি। এত মানুষের সামনে এভাবে অসম্মান না করলেও পারতো। সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে, বুকটা একদম ভারী হয়ে গিয়েছে। পুরো ক্যাম্পাস খালি হওয়ার পর আমি বেরিয়েছি। এতক্ষণ এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে হেঁটে বাসার দিকে যাচ্ছি আর মনকে হালকা করছি, কিন্তু কিছুতেই তা হচ্ছে না। বাসায় যাওয়ার আগে জোহরের সালাত আদায় করে নিলাম, যা থেকে মনটা কিছুটা হালকা হয়েছে। বাসায় কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোর মুখটা এমন মলিন হয়ে আছে কেন? কিছু হয়েছে? না আম্মু, কিছু হয়নি। ভারী কণ্ঠ, কারণ অনেকক্ষণ ধরে কথা বলা হয় না। তোর কণ্ঠ এমন লাগছে কেন? বললাম তো কিছু হয়নি, আমাকে ভিতরে আসতে দাও। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার রুমে চলে আসি। ব্যাগটা রেখে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে রুমে বসে আছি। খাওয়া দাওয়া করতে যাইনি, তাই কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো। তোর কি শরীরটা খারাপ লাগছে? না আম্মু, কিছু হয়নি। তাহলে তুই খেতে আসলি না কেন? আমার পেট ভরা লাগছে, তাই খেতে যাইনি। তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস কেন? মনে হচ্ছে তুমিও কিছু খাওনি, চলো একসাথে খাবো। আম্মুকে জোর করে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আমার জন্য তো আর আম্মুকে চিন্তায় ফেলতে পারি না, তাই আম্মু আর আমি একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমার রুমে চলে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে নাইমকে ফোন দিলাম। হ্যালো নাইম। কিরে, ক্লাস শেষে আজ কই গেছিলি? একটা জরুরি কাজে তাড়াতাড়ি চলে এসেছিলাম। ও, এখন বল, ফোন কেন দিয়েছিলি? ওয়াদা কর আমার কথাটা রাখবি। এভাবে বলছিস কেন? বল, কি এমন কথা বলবি যার জন্য আমাকে ওয়াদা করতে বলেছিলি? নীলা তোকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে। তোকে অনেকবার বলতে গিয়েও বলেনি, যদি তুই ফিরিয়ে দিস সেই ভয়ে। আমি তোকে বলছি, আমি নীলার চোখ তোর জন্য ভালোবাসা দেখেছি, তুই ওকে ফিরিয়ে দিস না। কিরে, কথা বলছিস না কেন? শুনছি, বল। আমি চাই আজ বিকালে তুই নীলার সাথে দেখা কর, এবং তুই কিন্তু নীলাকে আজ প্রপোজ করবি। সত্যি বলতে নীলাকে আমারও ভালো লাগে, কিন্তু ওরে দেখলেই কেমন ভয় লাগে। আমি কিছু জানি না, ভয়কে জয় করে আজ নীলাকে তুই প্রপোজ করবি। দেখি কি করা যায়। আমি এত কিছু শুনতে চাই না, আমি যা বলছি তাই যেন হয়, না হলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। বাই। ফোন কেটে দিলাম এবং মোবাইলটা বন্ধ করে দিলাম। আমার বিশ্বাস নাইম আর নীলার ভালোবাসা সফল হবে। আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। রিয়েল লাইফেও আমি এমন, যখন কারোর সাথে ঝগড়া হয় বা মন খারাপ থাকে তখন ঘুমিয়ে যাই, কারণ এ থেকে মাথা ঠান্ডা রাখা যায় এবং যে কোনো ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচানো যায়। আর সেই ব্যক্তি আসল বীর,
যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। ঘুম ভাঙলো আসরের আজানে। অজু করে সালাত আদায় করতে মসজিদে চলে আসলাম। সালাত শেষে রাস্তায় আসলাম, ভালো লাগছে না হাঁটতে, তাই আবার বাসায় চলে আসলাম। এসে চলে গেলাম সোজা ছাদে। ছাদে দাঁড়িয়ে আকাশটাকে উপভোগ করতে আমার ভালো লাগে। তবে ভার্সিটির ঘটনাটা আমি এখনো ভুলতে পারছি না। সাধারণ একটা বিষয় নিয়ে আসমার এত বড় রিয়্যাক্ট করার কি ছিল বুঝলাম না। মাগরিবের আজান শুনে ছাদ থেকে নামলাম। মসজিদ থেকে সালাত আদায় করে বাসায় চলে আসলাম। আজ আর পড়তে বসিনি, আর বসলেও মনোযোগ দিতে পারবো না, তাই আম্মুর সাথে বসে আড্ডা দিচ্ছি, যা থেকে মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। মন খারাপ থাকলে কখনো একা একা থাকবেন না, তা থেকে মন খারাপের কথাগুলো বা ঘটনাগুলো আপনার মাথায় বেশি বেশি ঘুরপাক খায়। তাই চেষ্টা করবেন আপনজনের সাথে কথা বলতে, যেমন মা, বাবা, ভাই, বোন বা বেস্ট ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। এশার সালাতের সময় হলে চলে যাই মসজিদে। সালাত শেষে বাসায় এসে দেখি আব্বু চলে এসেছে। আব্বুর সাথে কিছু কথা বলে ডিনার করে আমার রুমে চলে আসলাম। আজ আর ফেসবুকে যাওয়া যাবে না, কারণ মোবাইল বন্ধ করে রেখেছি, তাই শুয়ে পড়লাম। অনেক চেষ্টার পর এখন ঘুমালাম। জানি না প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙলো আজানের মধুর সুরে। অলসতা বাদ দিয়ে অজু করে মসজিদে চলে আসলাম। সালাত শেষে ফাঁকা রাস্তায় হাঁটতে ভালো লাগছিল, তাই বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। যথারীতি আবার ঘুমিয়ে গেলাম, আর ঘুম ভাঙলো আম্মুর ডাকে। কয়টা বাজে দেখেছিস? এখনো ঘুম থেকে উঠছিস না কেন? কি হয়েছে? তাড়াতাড়ি উঠ, না হলে ভার্সিটির জন্য দেরি হয়ে যাবে, পরে আবার আমার সাথে চিল্লাবি। আমাকে ঘুমাতে দাও, আর আজ ভার্সিটিতে যাব না। কেন যাবি না কেন? এমনি, তুমি এখন যাও তো। আম্মু চলে গেলে আবার ঘুমিয়ে পড়ি। তারপর যখন ঘুম ভাঙলো উঠে দেখি 11:30টার মতো বেজে গিয়েছে, তাই আর শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম, নাস্তা করে টিভি দেখতে লাগলাম। জোহরের সালাত আদায় করে আর বাসায় যাইনি। বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছি, তাই একটু ঘুরতে চলে গেলাম, যদিও এখন দুপুর। ঘোরাঘুরি করে বাসায় আসলাম। আসরের সালাত আদায় করে বাসায় এসে আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আম্মু আমাকে খাবার বেড়ে দিয়ে আমার পাশের চেয়ার টেনে বসলো। কিছু বলবে আম্মু? তোর কি কিছু হয়েছে? আমার কিছু হতে যাবে কেন? তাহলে বেলা করে ঘুম থেকে উঠছিস, বিকালে খাচ্ছিস দুপুরের খাবার, আর তোর মোবাইল বন্ধ কেন? দুপুরে ফোন দিলাম বন্ধ বলছিল। ও কিছু না, আর মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই বন্ধ হয়ে গিয়েছিল। আম্মু আর কিছু না বলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। রুমে ভালো লাগছিল না, তাই ভাবলাম গতকালের মতো ছাদে চলে যাই, ভালো লাগতে পারে। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম ছাদে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি। হঠাৎ মনে হলো ছাদে কেউ এসেছে, ঘুরে দেখবো কে এসেছে। তার আগে পিছন থেকে জড়িয়ে ধরলো। এটা কোন ধরনের অসভ্যতামি? কে আপনি? ছাড়েন আমাকে। এখনো মুখ দেখিনি, তবে বুঝতে পারলাম এটা কোন মেয়ে। এভাবে একজন অচেনা ছেলেকে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করছে না? আর এখনো ছাড়ছেন না কেন? ছাড়ার জন্য তো আর ধরিনি। কণ্ঠ শুনে আর চিনতে বাকি রইল না কে এই মেয়ে। এ আর কেউ না, আসমা। কিন্তু এখানে কি করছে, আর আমাকেই বা জড়িয়ে ধরে আছে কেন? এক ঝটকায় আসমাকে নিজে থেকে ছাড়িয়ে নিলাম এবং তার দিকে ঘুরে তাকালাম। ছাড়িয়ে নিতেই আবার শক্ত করে জড়িয়ে ধরলো এবার সামনে। কি শক্তি রে বাবা, টেনেও ছাড়াতে পারছি না। ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আগে বলো, গতকালকের ঘটনার জন্য আমাকে মাফ করে দিয়েছো? আমি তোমাকে মাফ করার কে? তুমি তো কত মানুষকে এভাবে মারো, অপমান করো। অন্য সবাই আর তোমার মধ্যে পার্থক্য আছে। প্লিজ আমাকে মাফ করে দাও। ছাড়ো বলছি, পাশের ছাদের মানুষ দেখলে খারাপ ভাববে। আগে বলো মাফ করেছো? মাফ করেছি। না, হয়নি। ভালো করে বলো। ভালো হচ্ছে না কিন্তু। তাহলে আমিও ছাড়বো না। আসমা, আমি গতকালের ঘটনায় কিছু মনে করিনি, তারপরও আমি তোমাকে মাফ করে দিচ্ছি, এখন আমাকে ছাড়ো। আসমা আমাকে ছেড়ে সামনে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আসমার মুখের দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। মুখটা একদম শুকিয়ে আছে, মনে হয় খাওয়া দাওয়া করেনি। কেন জানি না আসমার এমন অবস্থা দেখে আমার খারাপ লাগছে, তাই আসমার উপর রাগ থাকা সত্ত্বেও জিজ্ঞেস করলাম, তোমার চেহারার এই অবস্থা কেন? তোমার জন্য। আমার জন্য? আমি আবার তোমাকে কি করলাম? উল্টো তুমি তো আমাকে সবার সামনে চর মারলে। হ্যাঁ, তোমার জন্য তো আমার এই অবস্থা। আমাকে একবার বুঝিয়ে বলবে তুমি ঠিক কি বলতে চাচ্ছ? তুমি কি কিছুই বুঝতে পারছো না?
তুমি কিছু না বললে আমি কি করে বুঝবো বলো? তুমি কি জানো গতকাল কেন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম? না, বলো। আমি মনে করেছিলাম নীলা তোমাকে ভালোবাসে, আর ওই চিঠিটা নীলা তোমাকে দিয়েছে, আর তুমি নীলার সাথে হেসে কথা বলছিলে দেখে মনে